ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টেম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোন রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। পিয়ের লুকিয়ে আছে একটা ঘরের কোণে। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, যদিও যন্ত্রণায় কাতরাচ্ছে সে। এখান থেকে কোনো মতে পালাতেই হবে, কিন্তু পালাবে কি করে? সমস্ত দরজা বন্ধ। তার মালিক এই ঝড়ের রাত্রে যে কোথায় পালালো কে জানে। ওর হাত রক্তে ভিজে গেছে, মুখ থেকেও গল গল করে রক্ত পড়ছে, আর সেটাই ওর যন্ত্রণার কারণ। হঠাৎ সামনের একটা দেওয়াল ভেঙে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটা সবুজ উজ্জ্বল রঙের চোখ। মুখ দিয়ে একটা চাপা ভয়ানক গর্জন করছে। একটু আগে তার জিভটা খেয়েও তার শান্তি হয়নি। এখন তার গোটা শরীর চায় সে, ঠিক যেমন ভাবে চেয়েছিল পিয়ের ও নারী মূর্তির দেহের মিলনের আগে। এগিয়ে এসে টুঁটি টিপে ধরল সেই মেয়েটা। তার গায়ে এখন আসুরিক শক্তি। পিয়েরের মৃত্যু চিৎকারে গোটা বাড়ি কেঁপে উঠল। আজকের গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য নিবেদিত। ভালোবাসার কাঙাল এক মানুষের কাছে সবচেয়ে প্রিয় হল তার প্রিয়তমার উষ্ণ স্পর্শ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভালোবাসা যদি পৌঁছয় চরম পর্যায়ে, তখন যে কাঙালের ক্ষুধা নিবারণ করতে পারে না তাকে দিতে হয় চরমতম মূল্য। আমাদের আজকের গল্প সেই রকম ঘটনার ওপরেই কেন্দ্রীভূত। প্রখ্যাত বিদেশি লেখক অ্যাডব জেমসের লেখা অ্যান্ড আই লাভ ইউ অলওয়েজ অবলম্বনে এক ভয়ঙ্কর ভৌতিক ও অতৃপ্ত পিশাচের গল্প রতি। নাট্যরূপ এবং কাহিনী বিস্তার প্রতীক। গল্প পাঠে ও ডন স্পেন্সারের চরিত্রে বুবাই সাহা। অন্যান্য চরিত্রে পার্থ মুখার্জি, অনিশ, সোমদর্শী ও গীতিকা। শব্দ সংযোজন এবং মাস্টারিংয়ে ওয়েব সেশন স্টুডিও। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স এবং নির্দেশনায় সোমদর্শী। এবং আংশিক গল্পপাঠ ও সূত্রধারে আমি স্নেহাদ্রি। শুরু হচ্ছে আজকের নিবেদন, এক ভয়ঙ্কর ভৌতিক ও অতৃপ্ত পিশাচের গল্প রতি। শুনতে থাকুন বন্ধুরা। ছেলেবেলায় আমি যখন ব্যাটসভিলে থাকতাম তখন মর্গানের বাগান বাড়িটা ভুতুরে বলেই জানতাম, কিন্তু গত বছর শরৎকালে সেই বাড়িটা যখন আমি কিনলাম তখন ভূতের ভয় কোনো রকম বাধা সৃষ্টি আমার করতে পারেনি। আসলে নিউ ইয়র্ক শহরের গরম, গোলমাল আর আর্দ্র আবহাওয়া আমার মোটেই ভালো লাগতো না এবং সহ্য হতো না। তার উপর একটা থিয়েটারে নাট্য পরিচালক হিসাবে আমাকে সপ্তাহে 9টা নাটকের অনুষ্ঠানও পরিচালনা করতেই হতো। মর্গানের ভূসম্পত্তির এজেন্টকে সঙ্গে করে আমি একদিন গাড়িতে করে দেখতে গেলাম তার বাড়িটাকে। মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়ার রাস্তা ধরে গাড়ি আমাদের এগিয়ে চলল। মাঝখানে একটা ছোট্ট নদীর কাঠের পুল আমরা পার হলাম। অবশেষে এক জায়গায় গিয়ে গাড়িটা আমাদের থেমে গেল। আমি দেখলাম গাছগুলোর আড়ালে পুরনো আমলের বড় বড় থামওয়ালা বাড়িটা একা দাঁড়িয়ে আছে।
তার সামনে বৃত্তাকার যে উঠোনটা একদিন সবুজ পান্ডার মতো ঘাসে ঢাকা ছিল, আজ সেখানে কত আগাছা গজিয়ে উঠেছে। বাড়িটার দুপাশে সুগন্ধি ফুলে ভরা, কয়েকটা ম্যাগনোলিয়া গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। উঠোনের মাঝখানে নিগ্রো ভৃত্যের এক পাথরের প্রতিমূর্তি অতিথিদের ঘোড়ার লাগাম ধরার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি যথারীতি মুগ্ধ। আমি কিনবো বাড়িটা। বাড়িটার ভিতরে গিয়ে একবার দেখবেন না? হ্যাঁ, কোনো দরকার নেই। দালাল বলেছে বাড়িটার অবস্থা ভালোই আছে, আমি ওকে বিশ্বাস করি। সে ঠিক আছে, তবে বাড়িটাকে ঠিক করতে কিছুটা টাকা খরচ হবে, সেগুলো একটু বুঝে নেবেন, না হলে পরে যদি কোনো বিপদ আপদ হয়। বাড়িটার দিকে আবার তাকালাম আমি। শেষ অপরাহ্নের রঙিন সূর্যের নরম আলো আলোকিত করে তুলেছিল বাড়ির প্রান্তভাগগুলোকে। গৃহযুদ্ধের আগে বাড়িটাকে কেমন দেখতে লাগতো তা আমি কল্পনায় ভাবতে লাগলাম। আবার এটা মেরামত করার পর কেমন দেখতে লাগবে তাও ভাবতে লাগলাম। আমি মুগ্ধ হয়ে দেখতে দেখতে আবার বললাম, সে তো বুঝলাম, তবে বাড়িটা কিন্তু আমি কিনবো। আপনি নিশ্চিত তো? 100%। কোনো কি সন্দেহ আছে? ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহের মধ্যেই কাগজপত্র সব ঠিক করে ফেলবো। বেশি দিন অপেক্ষা করতে হলো না। 10 দিন পর বাড়িটা আমার দখলেই চলে এলো। বাড়িটাকে ভালোভাবে সারাবার জন্য আমি 10 জন লোকও নিযুক্ত করলাম। 3 জন স্থানীয় মেয়েকেও ডেকে এনে বাড়িটার ভিতরটাও পরিষ্কার করিয়ে নিলাম। দেখতে দেখতে প্রায় সপ্তাহ দুয়েকের মধ্যেই বাড়িটাও পরিষ্কার হয়ে গেল। বাড়িটার উপর থেকে 50 বছরের পুঞ্জীভূত সব ধুলো ময়লাও উঠে গেল। পরিত্যক্ত বাড়িটা থেকে দীর্ঘকাল পর আবার ধোঁয়ার কুণ্ডলি উঠতে লাগলো। সেসব দেখে ফরাসি সহকারী পিয়ের স্যাভোর নিউ ইয়র্ক থেকে সে আমার কেনা বাড়ির ভিতরকার সাজসজ্জা তদারক করতে লাগলো। পুরনো আমলের বাড়িটার ভিতরে এক হল ঘরে গিয়ে ঘোরানো সিঁড়ি আর 100 বছর আগেকার টালি গাঁথা মেঝেটা সে প্রথম দেখেই চমকে ওঠে। বাড়িটার মধ্যে 55 ফুট লম্বা ও 35 ফুট চওড়া 10খানা শোবার ঘর আছে, আর আছে একটা বিরাট পড়ার ঘর। প্রায় কয়েক সপ্তাহ ধরে ঘরগুলো সাজাবার জন্য আসবাবপত্র ও সাজ সরঞ্জাম কেনার জন্য শহরে যাওয়া আসা করতে লাগলো পিয়ের। একদিন বাড়ির উঠোনে আমি একা ঘোরাঘুরি করতে করতে দেখলাম উঠোনের শেষ প্রান্তে একটি পুকুরে 2টি জেলে মাছ ধরছে। তারাই আমার বাড়িতে প্রথম অতিথি। আমি তাদের সঙ্গেই আলাপ করার জন্য এগিয়ে যেতেই তারা ছিপ দাঁড়া ফেলে দিয়ে পালিয়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। ও ভাই পালাচ্ছ কোথায়? আমি বাড়ির নতুন মালিক। 5 জনের মধ্যে 4 জন পালিয়ে গেলেও একজন দাঁড়িয়েই রইল। আমি তার দিকে এগিয়ে গেলাম। তাকে দেখে বছর 20-র চেয়েও কম বলেই মনে হলো। সুপ্রভাত, আপনি ওই মর্গান ভিলায় থাকবেন বলে এসেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা আছে নাকি বাড়িটা নিয়ে? অনেকের মধ্যেই দেখলাম এই বাড়ি নিয়ে একটা আতঙ্কও আছে। হ্যাঁ, সেটা আমিও শুনেছি, জানেন তো, কিন্তু ঠিক আমিও ব্যাপারটা কি জানি না, বুঝলেন। আমাদের দলের একটা লোক ওই বাড়িতে রাত কাটিয়েছিল। তারপর বলে নাকি ওকে আর খুঁজেই পাওয়া যায়নি। কেন? হ্যাঁ, ওরা বলে নাকি ওই বাড়ি ওকে খেয়ে নিয়েছে। কিন্তু আমার কি মনে হয় বলুন তো, বদ্ধ পাগল লোক ছিল বলে হয়তো ডুবে মরেছে। বডি পাওয়া গেছিল? সেটা তো আমি ঠিক জানি না স্যার। এরপর টড জনসন নামে একজন পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। টড পেশায় সাংবাদিক। সে ওয়েটসভিল বেকন কাগজে কাজ করত। আমার মর্গান ম্যানশন কেনার ব্যাপারটাকে অবলম্বন করে ইনিয়ে বিনিয়ে একটা কাহিনী রচনা করতে চায়। সে কয়েক পাত্র মদ খাওয়ার পর একথা সে কথা বলার পর অবশেষে হঠাৎ মর্গানের বাড়িটার কথা তুলল। তবে তার প্রথম প্রশ্নটা শুনেই থম মেরে গেলাম। তোমায় বেশ নিশ্চিন্ত দেখাচ্ছে। মেয়েটিকে এখনো দেখনি হয়তো, দেখেছ কি? মানে কোন মেয়ের কথা বলছো তুমি? কেন, শ্যালি মর্গান। স্যালি মর্গান? কে সে? তার নাম শোনোনি? আরে সেই তো এখানে ভূত হয়ে আছে।
ভূত শুনেই আমি হেসে ফেললাম। বুঝলাম মদের নেশাটা ভালোই চলেছে তার। আমি না জানার ভঙ্গিতেই বললাম, কই না তো, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে তোমার। আমি বললেই মনে পড়বে। হ্যাঁ, যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন জনি মর্গানের সঙ্গে তার বিয়ে হয়। মেয়েটি জনিকে ভালোবাসত বটে, কিন্তু সেই সঙ্গে সে তার নিজের কয়েকজন জ্ঞাতি ভাই এবং জনির কয়েকজন বন্ধুকেও ভালোবাসত। কাউকেই না ভালোবেসে থাকতে পারত না। এটাও শুনেছি যে শ্যালি কয়েকজন নিগ্রোর সঙ্গেও মেলামেশা করত। লোকে বলে তার স্বামী তার এইসব অবাধ ভালোবাসাবাসির কথা জানত না। পরে জনি যখন যুদ্ধে যায় আর সরকারি সেনাবাহিনী এসে যখন এই এলাকায় সেনা ছাউনি লাগায়, তখন শ্যালি আবার আমেরিকান সৈন্যদের সঙ্গেও মেলামেশা করতে থাকে। হঠাৎ একটা বিপত্তি হলো। গল্প বলতে বলতে টডের গলায় মদ আটকে গিয়ে বিষম লাগায় সে জোরে জোরে কাঁদতে লাগলো। আমি উঠে গিয়ে তাকে সাহায্য করতে গেলে হাত দেখিয়ে থামিয়ে দিল আমায়। বেশ খানিকক্ষণ পর তার কাশি থামলে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল। এই তুমি ঠিক আছো তো? কিছু না, এর আগেও মাল খেতে গিয়ে এরকম হয়েছে। হ্যাঁ, তো যা বলছিলাম, উত্তরাঞ্চলের কোনো এক সামরিক হাসপাতালে সে, মানে শ্যালির হাজব্যান্ড যখন ছিল, তার কানে শ্যালির কথাটা ওঠে। ততদিনে শ্যালির এই কিচ্ছা গোটা শহর জেনে গেছে। সেনা দলেরই কোনো এক বন্ধুর মুখে এই কথা শুনে তার মাথায় খুন চাপল। সেই দিনই জনি হাসপাতাল থেকে পালিয়ে 250 মাইল হেঁটে বাড়ি ফিরে এসেই সিঁড়ির উপর শ্যালিকে দেখেই বিনা বাক্যবায়ে তাকে গুলি করে মারে। শ্যালি সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই মারা যায়। জনি তাকে সেই দিনই কবর দিয়ে দেয়। মৃত্যুকালে তার স্বামীকে অভিশাপ দেয় শ্যালি। জীবনে তুমি আর কোনো মেয়ে নিয়ে সুখে ঘর করতে পারবে না। আমি তোমায় করতে দেব না। আমি তোমায় করতে দেব না। এতক্ষণে গল্পটা আমার সমস্ত উদাসীন ভাব কাটিয়ে দিয়ে মনের উপর জাঁকিয়ে বসেছে। তবে মন দিয়ে শুনছিলাম বলে কোনো কথাই আর বললাম না। কথায় কান দেয়নি জনি। যুদ্ধ শেষ হতেই সে আবার স্টুয়ার্ট বংশীয় এক মেয়েকে বিয়ে করে। বাইরে মধুচন্দ্রিমা কাটিয়ে আসার পর নতুন স্ত্রীকে নিয়ে ঠিক এই বাড়িতেই ওঠে জনি। নতুন গৃহিণীকে বরণ করার জন্য হলঘরের দুধারে সার দিয়ে বাড়ির ঝি চাকরেরা দাঁড়িয়েছিল। জনি যখন তার নববধূকে নিয়ে উপরতলায় শোবার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠছিল, তখন সিঁড়ির উপর চাতালটায় শ্যালিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে নতুন বউ আর সব ঝি চাকরেরা একযোগে ছুটে পালিয়ে যায় বাড়ি থেকে। জনির খুব সাহস ছিল, সে কিন্তু পালায়নি। সে স্তম্ভিত হয়ে সেইখানে স্থিরভাবে দাঁড়িয়ে তীক্ষ্ণভাবে দেখতে থাকে শ্যালিকে। সে আশ্চর্য হয়ে যায়। সে তো নিজের হাতে শ্যালির কবরের উপর মাটি দিয়েছে। মৃত মানুষ কখনো উঠে আসতে পারে কবর থেকে? জনি নড়াচড়া করেনি, সেইখানেই দাঁড়িয়েছিল। শ্যালি নাইট গাউন পরা অবস্থায় ধীর পায়ে উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে আলিঙ্গন করে তার স্বামীকে। তরয় নামে একজন চাকরের খুব সাহস ছিল। সে প্রথমে পালিয়ে গেলেও পরে কি হচ্ছে তা দেখার জন্য আবার ফিরে আসে। সে একটু দূর থেকে দেখে তার মালিক দাঁড়িয়ে ভয় কাঁপছে। জনি ভূতটাকে তাড়াবার জন্য অনেক চেষ্টা করেও পারেনি। শ্যালি তার স্বামীকে ছেড়ে
কিছুতেই যাবে না। অবশেষে শ্যালিকে নিয়েই উপর তলায় শোবার ঘরে গিয়ে ঢোকে জনি। তারপর পরদিন সকাল হওয়ার আগেই শোবার ঘর থেকে বেরিয়ে আসে জনি। সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে আস্তাবলে গিয়ে নিজেকে গুলি করে হত্যা করে। বাড়ির চাকরেরা স্পষ্ট শুনতে পায় গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে শ্যালি খুব জোরে হেসে ওঠে। শ্যালিকে তখন চোখে দেখা না গেলে তার হাসির শব্দে গোটা বাড়িটা ফেটে পড়তে থাকে। তারপর থেকে শ্যালি এই বাড়িতে 20 জন লোকের প্রাণ নিয়েছে। এইসব মৃত ব্যক্তিদের মধ্যে প্রার্থনা স্তোত্র গানের এক গায়ক যাজকও ছিলেন। উনি এখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু জনির সাথে আসলে কি হয়েছিল সেটা কি জানা গেছে? যৌন সম্পর্ক, তাও আবার মৃত ব্যক্তির সাথে। এটুকু বলে মদের গ্লাসে মনোনিবেশ করলো টড। গল্পটা মন্দ নয়, কিন্তু সেটা নাকি এইবারেরই ঘটনা। মনের ভিতরে একটা অদ্ভুত রকমের শিহরণ খেলে যেতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। আমার ছেলেবেলায় স্যালির এই যৌন জীবনের এই সব খুঁটিনাটি আমি কিছুই শুনিনি। মনে মনে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটু পরেই মনে হলো গল্পটা মোটেই বিশ্বাসযোগ্য না। মনে হলো নিউ ইয়র্কের যুবকরা এই চটুল প্রেম আর বাতিগ্রস্ত এক ভুতুরে বাড়ির গল্প শুনে আমোদ করবে, এর বেশি কিছুই আমার মনে হলো না। টড আমাকে লক্ষ্য করছিল। সে আমার মুখের হাসি দেখে আমার অবিশ্বাসের কথাটা বুঝতে পারল। আরেক ঢোক মদ খেয়ে গ্লাস শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশ্বাস হচ্ছে না তো? আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু কয়েকটা কারণের জন্যই বিশ্বাস করতে বাধ্য হই আমি। আমার গলায় তখনও অবিশ্বাসের সুর কাটেনি। বলে যাও। অনেকগুলো কারণ আছে, এক এক করে বলি। 1 নম্বর কারণ হলো শ্যালিকে এ বাড়িতে বেশ কয়েকবার দেখা গেছে। এখন তো কেউ থাকে না, তবে সম্প্রতি বছরখানেক আগেও একবার দেখা যায়। 2 নম্বর কারণ হলো 20 বছরের মধ্যে তোমাকে নিয়ে 5 জন লোক এই বাড়িটা কিনেছে। তুমি হচ্ছ 5ম ক্রেতা। তুমি ছাড়া আগেকার মালিকদের 3 জনই স্বীকার করেন এই বাড়িটা ভুতুড়ে। আর একজন তো কোনো কথাই বলেনি, সে একেবারে আত্মহত্যা করে। কেন? তার কারণটা জানা যায়নি। তাতে আর কি প্রমাণ হয়? মনের জোর না থাকলে দিনের আলোতে ওগুলোকে ভূত দেখতে পায় না। অনেক রাত হলো, এবার আমি উঠি। আমার কথার উত্তর না দিয়ে চলে গেল সে। টড চলে যাবার পর আমি স্কচের খালি বোতলটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম টড কেন এত ভূত প্রেতে বিশ্বাস করে। একেবারে যে এতটা মদ খেয়ে নিতে পারে, সেই লোক মদের নেশার ঘরেই এইসব অবিশ্বাস্য কাহিনী সত্য বলেই বিশ্বাস করবি, সেটাই তো স্বাভাবিক। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। প্রায় 1 মাসের মধ্যে এই নির্জন বাগান বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠল। নিউ ইয়র্ক থেকে পিয়ের আমার সই করার জন্য চেক বই ও 5 জন বন্ধুকে নিউ ইয়র্ক থেকে নিয়ে এলো। ওরা অনেক দিন ধরেই আসতে চাইছিল এখানে। আমার এই বাড়ি কেনার কথা তারা সকলেই শুনেছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কফি খেতে খেতে স্যালির কাহিনীটা তাদের শোনালাম। কাহিনীটা তাদের সকলেরই ভালো লাগলো, সবাই বেশ উপভোগ করলো। কিন্তু টড যে কেন এটাকে সত্যি ঘটনা বলে চালাতে চাইছিল সেটা বুঝতে পারছিলাম না একেবারেই। তবে আমি তখনও এই বাড়িতে থাকা শুরু করিনি। হোটেলে থেকেই বাড়ির মেরামতের কাজকর্ম দেখাশোনা করতাম দিনের বেলাতেই। দেখলাম যে হারে কাজ হচ্ছে তাতে সপ্তাহখানেক পরেই এ বাড়িতে থাকতে পারবো। তবে একদিন ফিলিপ নামের এক রাজমিস্ত্রি এসে বলল, গুড মর্নিং স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ ফিলিপ, বলো, কাজ কেমন এগোচ্ছে?
কাজ তো ভালো এগোচ্ছে স্যার, কিন্তু একটা ছোট প্রবলেম দেখা দিয়েছে। আমি দেখলাম তার চোখে মুখে একটা ভয়ের ছাপ। কি হয়েছে তা ঠিক ঠাহর করতে পারলাম না, তবুও জিজ্ঞাসা করলাম, আরে কি সমস্যা? টাকা পয়সা জাতীয় কিছু? কিন্তু তোমরা যা চেয়েছো তাই তো দিয়েছি, এই এখন আবার কিসের সমস্যা? না না, সেটা নয়। আপনি তো বলেছিলেন কাজ শেষ হয়ে এসেছে অনেকটা, শেষের দিকে দিন রাত মিলিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করতে। হ্যাঁ বলেছিলাম। আসলে আমার কোনো মিস্ত্রি রাতে কাজ করতে চাইছে না, এমনকি গত রাত থেকে একজন নিখোঁজ ছিল। আমরা তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম, আর তারপর তাকে পাওয়া গেল এই অ্যালবার্ট লেকের পাশে। বসে বসে ভয়ে কাঁপছিল সে। ভয়ে কাঁপছিল? কিন্তু কেন? সেটা বলার জন্যই তো আপনার কাছে আসা। ও বলছে ও যখন বাথরুমে গেছিল তখন নাকি এক বিভৎস নারী মূর্তি ওর চারপাশে ঘুরছিল। আমি হো হো করে হেসে ফেললাম। কি যে বলো তোমরা, তোমরা নিশ্চয়ই রাতে মদ খেয়েছিলে। তাছাড়া এই বাড়ির একটা গল্প এখানের খবরের কাগজও বেরিয়েছে, সেই খবর পড়েই নেশা করে এসব ভুলভাল দেখেছে তোমার ওই মিস্ত্রি। না স্যার, মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বরং দিনের বেলাতেই কাজ করো, তবে এটা মাথায় রেখো বাড়িটা যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 1-2 সপ্তাহের মধ্যে বাড়ি তৈরি হয়ে গেল। আমার ওই বাড়িতে উঠে আসতে বেশি দিন সময়ও লাগলো না। এখানে এসে আমি খুব সুখেই ছিলাম। নতুন বাড়িতে আসার প্রথম দিন রাত্রিতেই আমি আমার পড়ার ঘরে আগুনের ধারে বসে একটা নাটক পড়ছিলাম। নাটকটা থিয়েটারের এক এজেন্ট আমাকে পাঠিয়েছে। রাতও অনেক হয়েছে। নাটকটা এতটাই ভালো যে সেটা পড়তে পড়তে এক নিবিড় তৃপ্তি আর আনন্দের অনুভূতি ফুটে উঠেছিল আমার চোখে মুখে। ঘরের বাইরে গাছেদের কানে কানে বাতাস অন্ধকারে ফিস ফিস করে যেসব কথা বলছিল আমি তাই শুনছিলাম। জীবনে প্রথম আমি এরকম একটা শান্ত বাড়িতে থাকার সুখ অনুভব করছিলাম। গোটা বাড়িতেই আমি একা, বেশি কিছু করারও নেই। 12টা বাজার ঘন্টা বাজতেই আমিও শুতে চলে গেলাম। বিছানায় শোবার পর আমার মনে হলো এইটাই হয়তো স্যালির শোবার ঘর ছিল। শোবার ঘর নয়, যেন তার যৌন জীবনের লীলাভূমি। ভাবতে ভাবতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমি। হঠাৎই চোখে এক ঝলক আলো পড়ায় ঘুম ভেঙে গেল আমার। আমি চমকে উঠলাম। চোখ খুলতেই আমার হাড় হিম হয়ে গেল। এ কি দেখছি আমি? উঠে বসে ভয়ে একটু পিছিয়েই গেলাম। সামনে দাঁড়িয়ে একটা নারী মূর্তি। এটা স্যালি। মনের মধ্যেই প্রশ্নটাই উকি মারতে লাগলো। সত্যি অসাধারণ তার সৌন্দর্য। তার ঠোঁট দুটো ছিল সিক্ত, জাম রঙের চুলগুলো পিঠের উপর ঝর্ণাধারার মতো নেমে এসেছে। তার চোখগুলো ছিল চকচকে সবুজ। তার সুডৌল সুস্পষ্ট স্তন দুটি সোনালি অশ্রুস্তম্ভের মতো জমাট বেঁধে আছে তার বুকের উপর। তার গায়ের নাইট গ্রাউন্ড ছিল খুবই পাতলা। তার ভিতর দিয়ে তার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের লাবণ্য স্পষ্টই দেখা যাচ্ছিল। তার প্রতিটা অঙ্গ ছিল যেন এক অফুরন্ত যৌন আনন্দের এক একটি গোপন উপত্যকা। এই আতঙ্কের মাঝেও তার সৌন্দর্য আমার অন্তরকে যেন কাঁপিয়ে তুলল। মুহূর্তের দুর্বলতায় অনুভব করলাম আমার পুরুষাঙ্গে রক্ত জমাট বাঁধছে। এরপর নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। গলা তখনও ভয় কাঁপছে। কে তুমি? কি করছো এখানে? আমার গলা থেকে শুধু এই কথাগুলোই বেরিয়ে এলো কোনো রকমে। তার ঠোঁট দুটো বাতির আলোয় চকচক করছিল। তুমি তো জন স্পেন্সার, নাট্য পরিচালক, তাই না? আমি একটু সাহস নিয়েই মুখের উপর হাসি ফোটাবার চেষ্টা করলাম। প্রথমে ভেবেছিলাম স্যালির প্রেতাত্মা, তারপর দেখলাম এক জীবন্ত মানবীর দেহ স্পষ্ট হয়ে উঠেছে আমার সামনে। আমার মনে হলো স্যালি নয়, নিউ ইয়র্কেরই কোনো যুবতী আমাকে ভয় দেখিয়ে ঠকাতে এসেছে। তার পোশাক ও দেহ থেকে চোখ সরিয়ে নিতেও পারছিলাম না আমি। কে তোমাকে পাঠিয়েছে সুন্দরী? আমার কথা শুনে নারী মূর্তিটি হতবুদ্ধি হয়ে গেল। কে আবার আমায় পাঠাবে? কি বলছো তুমি? আমি নিজেই এসেছি।
তার কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বরের মতোই স্পষ্ট এবং বাস্তব ছিল। তার কণ্ঠস্বর শুনে আমার মনে হলো এই নারী হয়তো কোনো অভিনেত্রী, আমাকে ঠকাতেই এসেছে। তবে তাকে আমি কখনো দেখিনি এর আগে, তাই একটা সন্দেহ হলো। আবার মনে হলো সে হয়তো স্থানীয় কোনো সুন্দরী যুবতী এক চটুল প্রেমের ছলনা দিয়ে আমার মন ভুলিয়ে এক গোপন সুড়ঙ্গ পথ ধরে অভিনেত্রী রূপে নাট্য জগতে প্রবেশ করতে চায়। মনে মনে আমি যখন এইসব কথাই ভাবছিলাম, তখন আমার দৃষ্টি কিন্তু সর্বক্ষণ নিবদ্ধ ছিল সেই নারী মূর্তির উপর। তার দেহ, তার চেহারা, চোখ, মুখ, তার কণ্ঠস্বর সব মিলিয়ে অভিনেত্রী হবার তার যে স্বাভাবিক যোগ্যতা আছে, তাতে সে এমনিতেই কোনো নাটকে অভিনয় সুযোগ পেতেই পারে। আমি তাকে তার কাছ থেকে কোনো প্রতিদান না নিয়েই যে কোনো একটা নাটকে অভিনয়ের সুযোগ দিতেই পারি। সাহস করে আমি কথা বললাম, আবার তুমি ভুল করছো, আগে তোমার পরিচয় দেওয়া উচিত। আমার নাম ডন স্পেন্সার এবং আমি একজন নাট্য পরিচালক, এ কথা ঠিকই, কিন্তু আমি তো তোমাকে মোটেই চিনি না। আমার আপাদ মস্তক ভালো করে একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে নারী মূর্তি বলল, আমার নাম মিস লেল্যান্ড। আমি দেখলাম তার মুখের উপর হাসি ফুটে উঠল। সে আমার দিকে এগিয়ে আসতেও লাগলো এবং হঠাৎ করেই বাতির আলোটাও নিভিয়ে দিল। সবকিছুই অন্ধকার হয়ে গেল। আমার বিছানাটা একটু দুলে উঠল। তারপর সে আমার বিছানার উপর উঠে আমার পাশে এসে শুলো। তার নরম দেহের উত্তপ্ত স্পর্শ আমি অনুভব করলাম। এ দেহ রক্ত মাংসের কোনো মানবীর ছাড়া আর কারোরই হতে পারে না। এ দেহ কখনোই কোনো ভূত প্রেতেরও হতে পারে না। ভূতের কথাটা মন থেকে আবার মুছে যেতেই আমার মনে অন্য একটা ভয় এসে গেল। এ যুবতী যদি অবিবাহিত হয় তাহলে তার বাবা আমার বিরুদ্ধে মামলা করবে। আবার যদি বিবাহিত হয় তাহলে একদিন তার স্বামী তার পিছু পিছু এসে আক্রমণ করবে আমাকে। এরপর সে কামাতুর কণ্ঠে বলল, কি হলো? ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার কিছু আগেই মিস লেল্যান্ড চলে যায় আমার ঘর থেকে। গত রাতের অভিজ্ঞতার কথা ভাবতে গিয়ে আমার শুধু এই কথাই মনে পড়ে যে আমি সারা রাত ধরে যেন একটা খাঁচার মধ্যে এক বাঘিনীর নখদন্তের ভয়াবহ তীক্ষ্ণতা থেকে নিজেকে মুক্ত করার জন্য হাত পাক করেছি। তবে সে তীক্ষ্ণতা ভয়াবহ হলেও ভালোই লেগেছে আমার। সে এক আশ্চর্য অনুভূতি। পরদিন রাতে সে না আসায় আমি একটু হতাশই হলাম। যে অনুভূতি সে আমায় দিয়ে গেছে সে আস্বাদ আবার প্রাণ ভরে পেতে চাইলাম আমি। তার কথা ভেবেই সারা রাত আর ঘুমও হলো না আমার। পরপর কয়েকটি রাত সে আর এলো না। তার কথা ভেবে কোনো রাতেই আর ঘুম আসতো না আমার। এইভাবে পরপর কয়েকটি ঘুমহীন রাত কাটানোর পর আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম। মাঠে যেসব লোকগুলো কাজ করছিল তাদেরকেই জিজ্ঞাসা করেছিলাম। তারা সারা ব্যাটসভিল অঞ্চলের মধ্যে ওই নামে কোনো মেয়েরই অস্তিত্ব আছে বলে জানে না। এই নাম তারা কখনো শোনেও নি। আমার বাড়ির চাকর বাকরেরাও এ বিষয়ে কিছুই বলতে পারল না। তবে বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। আমার মূর্তিমতি এক সুখ স্বপ্নের মতো পঞ্চম দিন রাত্রিতে দরজা খুলে ধীর পায়ে হাসি মুখে আমার শোবার ঘরে এসে দাঁড়ালো। তখন আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। তুমি আমার খোঁজ করছিলে? তার কথা শুনে মনে হলো সে গরম দুধের পাত্র পাওয়া বিড়ালের মতোই খুশি এবং তৃপ্ত। আমিও ঘাড় নাড়লাম। সে তখন তার কোমরের উপর হাত দিয়ে একদিকে ঘাড়টা বাঁকিয়ে লাস্যময়ী ভঙ্গিতে বলল, তুমি কেন আমার খোঁজ করছিলে বলো না? আমি আমি কেন আমি কেন খোঁজ করছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। আর কোনো কথা না বলে একটা মিষ্টি মধুর ঘুঙুরের মতন সে হাসতে লাগলো। তারপর হঠাৎই সে গাউনটা খুলে রাখলো মেঝেতে। তার সুডল স্তন, মাখনের মতো মোলায়েম পেট উন্মুক্ত হলো আমার বিস্ফারিত চোখের সামনে।
আমার হাত পা উত্তেজনায় অবশ হয়ে গেছে। এরপর আলো নিভিয়ে দিয়ে বিছানায় উঠে এসে আমার পাশে শুল সে। আমার এই প্রাতের অতিথি পরপর কয়েক রাত এলো। সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ প্রতিটা মুহূর্তই আমার ভালো লাগতো। এইভাবে 12টি রাত কেটে যাওয়ার পরও আমি এই মেয়েটির সম্বন্ধে কিছুই জানতে পারলাম না। সে প্রথম যখন এসেছিল তখন যেমন তার সম্বন্ধে কিছুই জানতাম না, এখনো তেমনই কিছুই জানি না। আমি যতবার তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতাম ততবারই সে শুধু বলতো, আমার পরিচয় জানার কোনো দরকারই নেই প্রিয়তম। আমার কাছে সে শুধুই মিস লেল্যান্ড। এরপর সে হঠাৎই কিছু না বলে আসাও বন্ধ করে দিল। আবার আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম, কিন্তু এবার ও আগের মতোই কিছুই জানতে পারলাম না। আমি যেসব কারণে তাকে কাছে পেতে চাইতাম সেসব কারণ হলো সম্পূর্ণ দেহগত। সে কোনো রাতে না এলে আমার ঘুমও হতো না। দুর্বিষয় হয়ে উঠত আমার নিঃসঙ্গতা। বিয়ের এতদিন এখানে ছিল না। সে যখন শহর থেকে 3 জন সহকারীকে সঙ্গে করে আমার বাড়ি সাজাবার জন্য আসবাবপত্র, সাজ সরঞ্জাম আর ছবি নিয়ে এলো, তখন আমার এই একাকিত্বটা অনেকটাই কাটলেও তাকে আমি ভুলতে পারছিলাম না। রাত হলেই শরীরটা অস্থির অস্থির লাগতো, তবে দিনের বেলা সেরকম কিছুই মনে হতো না। হয়তো বাড়িতে এত লোক থাকার জন্য সেও এলো না। 1 সপ্তাহের মধ্যেই গোটা বাড়িটা অন্য রূপ নিল। অবশেষে বৃহস্পতিবার পিয়ের তার লোকেদের বিদায় দিল সব কাজ সারা হতেই। ঠিক সেই বৃহস্পতিবার দিনই রাতে আবার এলো লেল্যান্ড। সে হাঁপাচ্ছিল। তার চোখে ছিল নতুন আলো। বুকের মধ্যে জমানো ছিল 1 সপ্তাহের পুঞ্জীভূত প্রেমাবেগ। সে আমাকে জিজ্ঞাসা করল, নিচে যে লোক থাকে ও কে? কোন লোক? ওই বেটে খাটো লোকটা। ওর কথা ছেড়ে দাও তো, তুমি তো আমাকে পেয়েছো। আমি তোমাকে পেয়েছি আর কাউকে চাই না, কিন্তু ওই লোকটা ধরা দিতে চায় না। তার এই উপেক্ষাটা আমার ভালো লাগে জানো। তুমি তুমি বড় বেশি আগ্রহী আর গায়ে পড়া। আমি গায়ে পড়া? হায় ভগবান, তুমি কি বলছো বলো তো? তবে আমার পিঠের নখের দাগগুলো কে দিল? জোর তুমি খাটিয়েছো আমার উপর, আমি কিন্তু না। মিস লেল্যান্ড চিন্তান্বিতভাবে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পর সে আমার পিঠের দাগটার উপর হাত বুলিয়ে তার উপর চুম্বন করলো। তারপর সেখানটা আলতো করে কামড়ে দিল। সে রাতে তার চলে যাবার সময় আমি তাকে আমার সঙ্গে কিছুদিনের জন্য বস্টন যেতে বললাম। সেখানে আমার পরিচালনা করা একটা নতুন নাটকের উদ্বোধন হবে। কিন্তু সে লাল চুলওয়ালা মাথাটা নেড়ে গম্ভীরভাবেই বলল, না, আমি যেতে পারি না। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন পারো না? বললাম তো, আমার পক্ষে এটা অসম্ভব। আমার যাওয়া হবে না। কিন্তু তুমি তুমি চলে যাবে আমায় ছেড়ে? হ্যাঁ, কয়েকদিনের জন্য তো যেতে তো হবেই। দয়া করে যেও না। তুমি কাছে না থাকলে আমার কি যে হবে। একজন পুরুষ মানুষ ছাড়া আমার তো চলে না। আর তুমি চলে গেলে আমি যে কি করব তা বুঝতে পারছি না। বিছানার উপর খাড়া হয়ে বসলো সে। তীক্ষ্ণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখপানে। আমি কি বলবো বুঝতে পারলাম না। তারপরেই আবার সে কথা বলল, বলো বলো, তুমি আমায় ভালোবাসো? বলো, তুমি তুমি চিরদিন আমায় ভালোবাসবে? তোমার অন্তর না চাইলেও মুখে অন্তত একবার বলো। তার চোখের কোণায় জল। জানালা দিয়ে চাঁদের আলো এসে তার জল ভরা সেই চোখের উপর পড়ল। তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। তার মতো সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। আমি তার চোখের উপর চুম্বন করে তার চোখের সমস্ত জল মুছে দিলাম। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা,
চিরদিনই তোমাকে ভালোবেসে যাব, আর সেটা মন থেকেই বলছি। আমি আগে ফিরে আসি, তারপর তোমায় আবার আগের মতনই আদর করব, প্রমিস। আমার কথায় সে খুবই খুশি হলো। কয়েক মুহূর্ত পরে এক তৃপ্তির দীর্ঘশ্বাস ছেড়ে আমার বিছানা থেকে নেমে পড়ল। আজকের মতন আমি চলে যাচ্ছি। বোস্টনে সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ? আর তাড়াতাড়ি ফিরে আসবে। মনে রাখবে, এর আগে আমি কখনো কাউকে এতটা ভালোবাসিনি, বুঝলে? আমিও। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল সে। পরদিন সকালে আমি নিচে নেমে গিয়ে দেখলাম পিয়ে খুবই রেগে গেছে। খাবার সময় তাকে সুপ্রভাত জানাতেই সে রাগান্বিতভাবে বলল, দেখো ডান, ঠাট্টার একটা সীমা আছে কিন্তু। এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। মেয়েটা কে বলো তো? মানে কোন মেয়েটির কথা বলছো? এই শোনো, খুব হয়েছে, আর ভালো অনস্বী করতে হবে না তোমাকে। যে মেয়েটাকে তুমি আজ ভোরে আমার বিছানায় পাঠিয়েছিলে, আমি তার কথা বলছি। কে মেয়েটা? দেখলাম পিয়ের সত্যি প্রচন্ড রেগে গেছে। অনেক ভেবেও বুঝতে পারলাম না পিয়ের কোন মেয়ের কথা বলছে। মিস লেল্যান্ড নিশ্চয়ই আমার বিছানায় প্রায় সারা রাতি কাটাবার পর শেষ রাতে পিয়েরের কাছে শুতে যায়নি। এটা অসম্ভবই। তবে কি আমি কিছু ভুল করছি? আবারও তাকে প্রশ্ন করলাম, মেয়েটির চেহারা কেমন বলো তো? অবদমিত রাগের চাপে কাঁপছিল পিয়ের। সে মেয়েটির চেহারা যে বর্ণনা দিল তাতেই বুঝলাম সেই বটে। পিয়ের যাকে দেখেছে সে মিস লেল্যান্ড ছাড়া আর কেউই নয়। কি হয়েছিল বলো তো? মানে কি করতে গেছিল তোমার ঘরে? কিছুই না। আচ্ছা, তুমি কি এটা মনে মনে ভাবছো যে রাস্তার কোনো মেয়ে ছেলে আমার বিছানায় এসে উঠলেই আমি তাকে গ্রহণ করে নেব? হ্যাঁ, আমি অত সস্তা জিনিস নই ডান। হ্যাঁ, আমার নীতি বলে একটা জিনিস আছে, একটা বাজারের বর্বনিতা কোথাকার। আবার আবার তার সাহস দেখো, আমাকে বলছে নাকি ধরা দিতে না চাওয়ার ভান করছি। পিয়েরের কথা শুনতে শুনতে আমার কান গরম হয়ে উঠছিল। তাহলে সবই কি নাটক? তার কাছে সবই ওই বিছানায় শুতে চাওয়ারই ইচ্ছা? তাহলে সেই মেয়েটি সারা রাত আমার কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার পরও শেষ রাতে পিয়েরের কাছে গেছে আরো ভালোবাসা পাবার আশায়। রাগে দুঃখে মনটা যেন একেবারে বিষিয়ে উঠল। কোনো মতে নিজেকে সামলেই বললাম, আমি দুঃখিত পিয়ের, সত্যি দুঃখিত। মেয়েটি কে সত্যি তা আমি জানি না। আমি অনেক খোঁজ খবরও নিয়েছিলাম, কিন্তু কিছুই জানতে পারিনি তার বিষয়। ফরাসি যুবক পিয়েরের রাগ তবুও গেল না। তবে দেখলাম তার রাগটা আর আমার উপরে নেই। সে রাগের বশে সব নারীদের ওপরই বিষোদগার করতে লাগলো। আমেরিকার মেয়েরা হচ্ছে না জন্তুদের মতো, সেটা ভুলে যেও না। ওরা কখনোই তৃপ্ত হয় না একজন পুরুষে। একজনকে ছেড়ে আর একজনের কাছে গেছে, আবার একজনকে না দেখতে পেলে ছাড়ো। এবার আর একবার দেখতে পাই, টিপে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, শান্ত হও পিয়ের। আমি বোস্টনে যাচ্ছি, কাল বিকেলেই ফিরব। এই বলে আমি নিজেই গাড়ি চালিয়ে রওনা হলাম। যাবার সময় খবরের কাগজের অফিসে একবার নেমে টডির সঙ্গেও দেখা করে মিস লেল্যান্ডের কথা জিজ্ঞাসা করলাম। কথাটা শুনে সে যেন হতবুদ্ধি হয়ে গেল। মিসেস লেল্যান্ড? না তো, ওই নামে এই অঞ্চলে কোনো মেয়ে নেই। একটু খুঁজে দেখো না, আমার জানাটা খুবই দরকার। মানে ব্যাপারটা। না না না, আমি এখানের সবাইকেই চিনি। তবে তুমি এত করে বলছো যখন, বেশ, আমি খুঁজে দেখব। কিন্তু তুমি হঠাৎ এই মেয়েটির খোঁজ কেন করছো? এটা কি খুব দরকারি? আমি কিছুক্ষণ ভেবে নিয়ে ঠিক করলাম আমি সব কথা তাকে বলবো না। ব্যাপারটা গোপনে রাখাই ঠিক হবে। না না, একজন এসে তার খোঁজ করছিল আর কি, তাই আমি ভাবলাম আমিও একবার খুঁজে দেখি। ঠিক আছে, এতে কিছু যায় আসে না। আমি নাম খুঁজে তাকে বার করবই। তুমি বোস্টন থেকে ফিরে এলেই আমি তার পরিচয় দিয়ে দেবো তোমাকে।
বস্টন যাওয়াটাই আমার ভুল হয়ে গেল। কোনো ফলই হলো না, নাটকটাও একেবারেই চলল না। প্রথম দৃশ্যের জবনিকাপাত হতে না হতেই অর্ধেক দর্শক চলে যায় হল থেকে। তার উপর আবহাওয়াও খুব খারাপই ছিল। আমি যখন ব্যাস্টনভিলে ফিরে এলাম তখনও মেঘে মেঘে অন্ধকার হয়ে উঠেছে আকাশখানা। মনে হলো এক্ষুনি দারুণ ঝড় উঠবে। আমি সোজা টডের অফিসে চলে গেলাম। আমি তার ঘরে ঢুকতেই টড উত্তেজনার আবেগে লাফিয়ে উঠল। ডান, আমি একটা হদিশ পেয়েছি। বাহ, এ তো খুবই ভালো কথা। বলো, কি কি জানলে? শোনো, আচ্ছা কোথায় দেখেছিলে তুমি মেয়েটিকে? সে কথা তো বলতে পারবো না টড। আচ্ছা, বলতে হবে না, তাতে কিছু যায় আসে না। এটা দেখো। এই বলে সে তার টেবিলের ড্রয়ার থেকে একটা ফটো বার করে আমার সামনে তুলে ধরে উত্তেজনার সঙ্গেই বলল, তুমি যার কথা বলছো এটা কি সেই মেয়েটা? আমি ভালো করে ছবিটা দেখলাম। হ্যাঁ, সেই মেয়েটি। তবে পরনে তার রয়েছে অভিনয়ের পোশাক। মনে হলো সে যেন স্কারলেট ও হারার ভূমিকায় অভিনয় করছে। আমার চোখের নীরব দৃষ্টি টডের প্রশ্নের উত্তর দিয়ে দিল। ইয়েস, আই নো দ্যাট। আমি জানতাম ওই বাড়িতে সে আছে। তার মাথার চুল লাল, চেহারাটা এইরকম। আমি হতাশ হয়ে চেয়ারে বসে পড়লাম। এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে ভয়ে আমি শিউরে উঠলাম। ঠিক আছে টড, আচ্ছা তুমি কি জানো? এই মেয়েটি তো শ্যালি। তার কুমারী বয়সে তার নাম ছিল লেল্যান্ড, স্যালি লেল্যান্ড। ঈশ্বর আমাদের মঙ্গল করুন। তুমি তাহলে তাকে দেখেছো? এইবার ভূত বিশ্বাস করতে শিখবে। স্যালি? না না, তুমি মিথ্যে বলছো টড। এটা হতেই পারে না। সে তো একটা জলজান্ত মানুষের মতোই সত্যি। কি করে হতে পারে এটা? তার মানে তাকে তুমি নিজের চোখে দেখেছো? বলেছিলাম না আমি? এবার বিশ্বাস হলো তো? আমি তোমার কথা বিশ্বাসই করতে চাইনি। আমি ভেবেছিলাম ওই মেয়ে কোনো ভূত নয়, একটা জলজান্ত মানুষ। টড হাসতে লাগলো, কিন্তু আমার মুখের ওপর স্পষ্ট ভয়ের চিহ্ন ফুটে উঠতে দেখে সে হাসা বন্ধ করলো। আমি দুঃখিত ডান, আমি তোমাকে উপহাস করতে চাইনি। কিন্তু আমি তার কথায় কোনো রকমই পাত্তা দিলাম না। সে আমার কাছে যখন এইভাবে ক্ষমা চাইছিল তখন আমি তার ঘর থেকে নীরবেই বেরিয়ে এলাম। ঘন কালো মেঘে ভারী হয়ে আছে আকাশের সব দিগন্তগুলো। মুহুর্মুহু বজ্র গর্জন হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। তারই মাঝে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছালাম, কিন্তু বাড়িতে গিয়ে পিয়েরের দেখা পেলাম না। আমি উপরতলায় গিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে শুরু করতেই ঝড় শুরু হলো। জানালার সার্সির উপর আঁচাড় খেয়ে পড়ে বাতাস যেন আর্তনাদই করছিল। বৃষ্টির ধারাগুলো যেন বন্য জন্তুর মতো আঁচড় কাটছিল ছাদের উপর। মাঝে মাঝে বিদ্যুতের চকিত আলো ঝলকে উঠে পরক্ষণে নিভে যাচ্ছিল। বাইরে কোথাও যেন বজ্রপাত হলো। আমার মনে হলো অগ্নিবর্ষী এক ঘোরতর যুদ্ধক্ষেত্রের মধ্যে এসে পড়েছি হঠাৎই। সত্যি খুব হতাশই হয়েছিলাম। চুপচাপ বসেই রইলাম। তবে একটা জিনিস আমি বেশি বুঝতে পারছিলাম, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমায় আপাতত। পরে ভাবনা চিন্তা করে যা কিছু হোক একটা ঠিক করাই যাবে। আমার পড়ার ঘরে আগুন জ্বেলে রেখে গিয়েছিল বাড়ির চাকরেরা। সারাদিন ধরে কাজ করে সন্ধ্যের আগে তারা চলে যায়। আগুনের ধারে বসে আমি কি করা যায় তা নিয়েই ভাবতে লাগলাম। টডের কথা শোনার পর আমার চেতনা যেন ক্রমশই অসার হয়ে আসছিল। আমার সমস্ত বাড়িটাকেই এক অবাস্তব অতিপ্রাকৃত বস্তু বলেই মনে হচ্ছিল। সমস্ত বাস্তবতা বোধটাই আমি হারিয়ে ফেলেছিলাম একে একে। এমন সময় সহসা পিয়েরের আর্তনাদ শুনে আমি চমকে উঠলাম। আমি ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। দেখলাম পিয়ের সিঁড়ির নিচে প্রথম ধাপে কুঁজো হয়ে কোন রকমে দাঁড়িয়েছিল। আমি যেতেই সে ক্ষীণ কণ্ঠে বলল,
আর কোনো কথা বলতে পারল না। তার মুখখানা বিবর্ণ, তার চোখ দুটো ঘুরছিল, সমস্ত শরীর অবসন্ন দেখাচ্ছিল। আমার দিকে এগিয়ে আসার জন্য সিঁড়ির উপর একটা ধাপ উঠতেই সে গড়িয়ে পড়ে গেল। পিয়ের, হায় ভগবান, এ কি হয়েছে তোমার? সেই মেয়েটা। উচ্চ শক্তি সম্পন্ন কোনো বৈদ্যুতিক তার যখন কোনো মানুষকে ছুঁয়ে থাকে, ঠিক সেভাবেই তার শরীর ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছিল। সে কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করলেও পারল না। আমার জামার হাতা চেপে ধরে বলে উঠল, ওকে সরিয়ে দাও আমার কাছ থেকে, ওকে সরিয়ে দাও আমার কাছ থেকে, ওকে আর আমার কাছে আসতে দিও না, ওকে আর আমার কাছে আসতে দিও না, আমার কাছে আসতে দিও না, আমার কাছে আসতে দিও না। এই কথা বলেই ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি তাকে ধরে জোর করে নাড়া দিতে লাগলাম তার দেহটাকে। কি হয়েছে তোমার পিয়ের? আমায় বলো, না হলে আমি বুঝবো কি করে? গত রাতে ও আমার বিছানায় আবার এসেছিল, জানো তো। সারা রাত ধরে আমাকে জ্বালাতন করেছে। তো জানো, আমার গায়ে তেমন কোনো একটা জোর নেই। ও আমাকে মেরে ফেলবে। আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো, ডান, আমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে চলো প্লিজ, এই বাড়ি থেকে নিয়ে চলো প্লিজ, আমাকে সরিয়ে নিয়ে চলো। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাব। তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও। আমার কথা তার কানে গেল কিনা বোঝা গেল না। তার চোখ দুটো ঘুরছিল। আবার এক দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল সে। না, এখনই চলো। সে দাঁড়িয়ে আছে, কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি ও কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে। আমি এখনই এখান থেকে চলে যাবো, এখানে। তার ভয়টা আমার মধ্যেও সংক্রামিত হলো। আমি যেন এই বাড়ির সব জায়গায় তার অদৃশ্য অতিপ্রাকৃত উপস্থিতি প্রত্যক্ষ করছিলাম, কিন্তু তার উপস্থিতির মধ্যে তপ্ত কোনো যৌন আবেদন খুঁজে পাচ্ছিলাম না। এখন শুধু আমার মনে হচ্ছিল সে যেন এক হিংস্র জন্তু। হঠাৎই নরকের দ্বার খুললে একটা নারকীয় জন্তু যেমন বেরিয়ে আসে, এ তেমনই। আজ রাতে দুর্যোগ ঘন এই নৈশ অন্ধকার ভেদ করে তার শিকার খুঁজে বেড়াচ্ছে। এমন সময় বাতির আলোগুলো ক্ষীণ হতে হতে নিভে গেল একেবারে। শুধু ঘরের ভিতর জ্বলন্ত আগুনের আভা ছাড়া আর কোথাও যেন কোনো আলোই ছিল না সারা বাড়িটার মধ্যে। আমাদের লাগেজ গোছানো হয়েও গিয়েছিল। হঠাৎই পিয়ের বলল, ওই দেখো সে আসছে, আমার দিকে আসছে, সে আমার দিকে আসছে। ঠিক আছে, আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি, তুমি এখানেই বসো। বাড়ির উঠোনেই আমার গাড়িটা ছিল। আমি যখন গাড়িতে মালপত্রগুলো রাখার জন্য বাইরে বেরিয়ে এলাম, পিয়েরও ভয় পেয়ে আমার সঙ্গও ছাড়ল না। সে এখন আতঙ্কে দিশেহারা। বিদ্যুতের চকিত আলোয় দেখলাম অবিশ্রান্ত বৃষ্টির ধারায় সারা উঠোনটা ভেসে যাচ্ছে। বাড়িটার পাশে একটা ম্যাগনোলিয়া গাছের মাথায় বাজ পড়তে গাছটা আমার গাড়ির কাছে এসে ভেঙে পড়ে গেল। আমরা মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে গেলাম। কোথা থেকে এক অবর্ণীয় ভয় এসে বুকে চেপে বসলো আমারও। আমি ছেলেবেলা থেকেই বড় শহরে মানুষ হয়েছি, লেখাপড়াও শিখেছি। ভূত কাকে বলে তা আমি নিজেও কখনো জানি না, কোনোদিনও বিশ্বাসও করিনি। তবুও এ বাড়িতে আছে স্যালির অস্তিত্ব। শুধু তাই নয়, একটু আগে যে বজ্রপাতের ফলে গাছটা পড়ে আমাদের গাড়ির পথটা আটকে দিল, সেই বজ্রপাত স্যালেরই কাণ্ড। আরো মনে হলো আমরা যদি অন্য পথে উঠোন পার হয়ে চলে যেতে চাই, তাহলে সে হয়তো আবারও আমাদের পথ রুদ্ধ করে দেবে। এবার হয়তো সেই পথরোধের ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বাড়িটার গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে আমি নির্বাক দর্শকের মতো দেখে যেতে লাগলাম। ঝড় বৃষ্টির ক্রমাগত আঘাতে আমার বাড়িটা যেন ধ্বংস হয়ে যেতে বসেছে।
উঠোনের সব ফুল গাছ ও অন্যান্য গাছপালাগুলো ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে গেছে। বাড়ির ভিতর সব ঘরের জানালার কাঁচগুলো ভেঙে পড়ে যাচ্ছে। একদিকের একটা ঘরও ভেঙে পড়ল। আমি বাড়ির ভিতর ছুটে গেলাম। পিয়েরও একা থাকতে আর সাহস না পেয়ে আর্তনাদ করতে করতে আমার পিছু পিছু ছুটে গেল সেই দিকেই। আমরা বাড়ির ভিতর ঢুকতেই সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। মনে হলো দরজা যেন চিরদিনের মতো বন্ধ হয়ে গেল এবং আর কেউই কখনো খুলতে পারবে না সেটা। বাড়ির ভিতর সর্বত্র বাতাসে যেন স্যালির গন্ধ ভেসে বেড়াচ্ছিল। ঝড় বৃষ্টির প্রবল শব্দকে ছাপিয়ে উঠেছিল যেন তার উদ্ধত অতৃপ্ত প্রেমাবেগের দুর্মর স্পন্দন। এক নিদারুণ আশঙ্কার অস্থিরতায় স্তম্ভিত হয়ে আমি সিঁড়ির তলায় দাঁড়িয়েছিলাম। অবশেষে আমি আকুলভাবে ডাকতে লাগলাম, গলা ফাটিয়ে চিৎকার করে, স্যালি লেল্যান্ড, তুমি কোথায়? কোথায় তুমি? দেখা দাও, এভাবে আমাদের কষ্ট দিও না স্যালি, এভাবে আমাদের কষ্ট দিও না। কোনো উত্তর এলো না। ভালো করে কান পেতে ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আমি আবারও ডাকতে লাগলাম। একবার মনে হলো এটা আমার নিছক নির্বুদ্ধিতা, এক অতি নাটকীয় আতিশয্যা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আবার মনে হলো না, এটা আমার নির্বুদ্ধিতা নয়। আমার কম্পিত হিমশীতল মস্তিষ্ক এটা বেশ বুঝতে পেরেছিল যে স্যালি আমার কথা, আমার ডাক বেশি শুনতে পাচ্ছে। আমি পিছন ফিরে তাকাতেই দরজার কাছে স্যালির চাপা হাসির শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম আমি মরিয়া হয়ে, কিন্তু দরজাটা খুললো না কোনো মতেই। আসলে বৃষ্টির জলে ঝাপটায় দরজার কাঠগুলো পুলে ওঠায় দরজাটা বন্ধ হবার সঙ্গে সঙ্গে সেটা আপনা থেকেই এঁটে যায়। কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল স্যালি যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবার সব পথ রুদ্ধ করে দিয়েছে। আমি আবার সেই সিঁড়ির তলায় ফিরে গেলাম। স্যালি, স্যালি, দয়া করে আমাদেরকে যেতে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমার কথাটা শোনো, আমাদেরকে ছেড়ে দাও, দয়া করে আমাকে যেতে দাও। আবার সেই হাসির শব্দ। এবার সেই হাসির শব্দটা আরো জোরই মনে হলো। আসন্ন বিপদের এক বিভীষিকা দানবিক হাত দিয়ে আমার পেটের নাড়ি ভুড়ির মধ্যে আঁচড় কাটতে লাগলো যেন। অসহায় পিয়ের সিঁড়ির কাছে পড়ে গেল। তার সর্বাঙ্গ তখনও কাঁপছিল, হাত দুটো আপনা থেকে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছিল। স্যালি, স্যালি, শোনো আমার কথা, প্লিজ স্যালি, আমার কথাটা শোনো একবার। এতবার ডাকলাম কিন্তু কোনো উত্তরই পেলাম না। একটু পরে উপরতলা থেকে গানের শব্দ আসতে লাগলো। মনে হলো যেন কোনো স্বামী ঘাতিনী মাকড়সা তার নতুন স্বামীকে হত্যা করার জন্য তার জালের মধ্যে আবদ্ধ করে হত্যার আগে এক যৌন লীলায় মত্ত হয়ে চলেছে। আমি পিয়েরকে সেইখানে রেখে নিজে সিঁড়ি বেয়ে উঠে শোবার ঘরের দিকে এগিয়ে তীরে দৌড়ে গেলাম। স্যালির গানটা হঠাৎই থেমে গেল। আমি আরো বেশি করে ভয় পেয়েও গেলাম। তবু আমি বুঝলাম স্যালি একমাত্র শোবার ঘর ছাড়া আর কোথাও দেখা দেবে না আমায়, অথবা কোনো কথাও বলবে না। একমাত্র বেডরুমে স্যালির সঙ্গে দেখা হবে আমার। আমি আবার শোবার ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। বাইরে ঝড়ের বেগটাও বেড়ে উঠল আরো। বাড়ির আরেক দিকে আরেকটা ম্যাগনোলিয়া গাছও ছিল, সেটা রান্নাঘরের উপরে ভেঙে পড়ে গেল। এবার আমার শোবার ঘরের দরজাও খুলে গেল। দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে স্যালি, তার মাথাটা একদিকে বাঁকানো ছিল। আমি জোরে চিৎকার করে উঠলাম, হ্যালো, হ্যালো স্যালি, স্যালি। আমার কণ্ঠস্বর ঝড়ের শব্দকে ছাপিয়ে উঠল। তার সবুজ চোখ দুটো একবার উজ্জ্বল হয়ে ওঠার পর সংকুচিত হয়ে উঠল। ঘাড় নেড়ে আমি বুঝলাম আমি ভয় পাইনি। আমার লুব্ধ চোখের দৃষ্টি তার পাতলা গাউনটার উপরে গিয়ে পড়ল। ভয় সত্ত্বেও সেই পুরনো একটা যৌন কামনা আবারও উত্তাল হয়ে উঠল আমার মধ্যে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম তার দিকেই।
বাইরে ঝড়ের গর্জন বেড়েই চলেছে। ছাদের উপর প্রকাণ্ড শব্দে কি একটা করতেই সমস্ত বাড়িটা কেঁপে উঠল। স্যালি তার একটা হাত বাড়িয়ে আমাকে থামতে বলল। কেন তুমি এখানে এসেছো? কি কথা কেন বলছো তুমি? আমার কথার উত্তর দাও। কারণ আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে কথা। আমাকে কেউ ভালোবাসেনি। সবাই সবাই শুধু আমার দেহটাকে ভালোবেসেছে। হ্যাঁ, আর তুমিও তাদের থেকে খুব একটা আলাদা নও। সেটা আমি বুঝি। তুমি আমার সম্বন্ধে ভুল বুঝছো স্যালি। আমি তোমার সম্বন্ধে সবই জানি। 100 বছর ধরে যত প্রেমিক এসেছে তোমার কাছে, আমি তাদের সবাইকেই জানি। সবাই জানে তুমি মৃত, কিন্তু আমার কাছে তুমি অন্য নারীর থেকেও বেশি জীবন্ত। আমি তোমাকে আজও ভালোবাসি স্যালি, বিশ্বাস করো আমাকে। সে গভীর দৃষ্টিতে আমার পানে তাকালো। সে যেন আমার অন্তরের কথা বোঝার চেষ্টা করছিল। তার চোখে জল দেখা দিল। নিজের দুর্বলতা লুকাতে সেটা সে মুছে নিল। এর আগে কেউ আমায় ভালোবাসেনি ডন। আমার কাছে এসো, আমার কাছে এসো তুমি। আমি তাকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার হাত দুটোকে সরিয়ে দিল। থামুন, আমাকে ভাবতে দাও। আমি তার কাঁধের উপরে হাত রাখলাম। তার কাঁধ দুটো নরম আর তপ্তই মনে হচ্ছিল। না, এখন নয়। আমার সঙ্গে নিচে চলো না ডন। ততক্ষণে আমি একটা ঘোরের মধ্যে যেন ডুবে যাচ্ছিলাম। কোনো রকমে আমরা হাত ধরাধরি করে ঘোরানো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। সিঁড়ির সামনেই পিয়ের অচেতন অবস্থায় পড়েছিল। আমি জোর করে মুখের ওপর হাসি ফুটিয়েই বললাম, তুমি বেচারাকে আধমোড়া করেই ফেলেছ। সে আমার মতো তোমার সঙ্গেও পেরে ওঠে না। তুমি বড় বেশি কামুক। তোমার ইচ্ছের জোর বেশি, উষ্ণ বটে, তার উপর আবার গায়ে পড়া। কিন্তু বিয়ের মধ্যে ধরা দিতে চায় না। আমি আগেও বলেছি, আমি গায়ে পড়া নই। আমি তোমাকে ভালোবাসি শালি, চিরদিনই ভালোবেসে যাব। এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। আমার কথা শুনে সে চুপ করে রইল। এবার চোখ দুটো বন্ধ করে মনে মনে কি যেন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপর সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে আমাকে ডাকলো, এখানে এসো। এসো, এই দরজাটা খোলো। এই দরজাটা কিছুক্ষণ আগেই খুলতে পারছিলাম না, কিন্তু এখন সেই দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল। দরজা খুলতেই এক ঝলক বৃষ্টি তীরের মতো আমার চোখে এসে লাগলো। আমি টাল সামলাতে না পেরে দরজার বাইরে গিয়েই পড়লাম। বাইরে ঝড়ের ধ্বংসলীলা দেখতে দেখতে অভিভূত হয়ে পড়েছিলাম। হঠাৎই স্যালি চিৎকার করে বলে উঠল, বিদায়। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম সদর দরজাটা আবার পিছনে সশব্দে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, স্যালি দরজাটা খোলো স্যালি। আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি। আমাকে ঢুকতে দাও স্যালি। আমার যে তোমাকে চাই। কিন্তু শুধু ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। বাইরের বৃষ্টি আমার শরীরে তীরের ফলার মতন বিঁধছে। আমি আবার চিৎকার করলাম, স্যালি পিয়েরের কি হবে? পিয়ের তো নির্দোষ। এই প্রশ্নের কোনো জবাবই আমি পেলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম। বাড়ির পিছন দিকে ছুটে গিয়ে পিছনের দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা এমনভাবেই শক্তভাবে বন্ধ ছিল যে কোনো মতেই তা খুলতে পারলাম না। আমার তখন একমাত্র চিন্তা পিয়েরের জন্য। তাকে যেমন করেই হোক বাঁচাতেই হবে। আমি তখন ভাঙা গাছপালা ডিঙিয়ে জল কাদার মধ্যে দিয়ে অন্ধকারে প্রায় 4 মাইল পথ হেঁটে অবশেষে টডের অফিসে গিয়ে পৌঁছালাম। আমি টডকে মিথ্যা কথাই বললাম। আমার এক বন্ধু সিঁড়ি থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে আছে। আমি তাকে সেখান থেকে সরাইনি, কারণ ভাবলাম
মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে। বলো কি? এক্ষুনি চলো। মিউনিসিপ্যালিটির একজন লোক আর একজন ডাক্তারকে নিয়ে টড আর আমি যখন মর্গান ম্যানসনে পৌঁছালাম তখন রাত দুপুর হয়ে গেছে। গিয়ে দেখলাম সদর দরজাটা খোলাই আছে, বাতাসে সেটা দুলছে, কিন্তু পিয়েরের কোনো চিহ্নই নেই। সিঁড়ির নিচে যেখানে তাকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে গিয়েছিলাম সেখানে সে নেই। বাড়ির সব ঘর সব জায়গা আলো নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও তাকে আর কোথাওই পাওয়া গেল না। তার কি হয়েছে একমাত্র আমি তা জানতাম, টডও তা বুঝতে পেরেছিল, কিন্তু আইন বাঁচিয়ে চলতে গিয়ে সে কথা মুখ ফুটে বলতে পারলাম না আমরা। সবাই বলল ঝড়ের মাঝে ঘুরতে ঘুরতে পুকুরে হয়তো ডুবে গেছে। একটা প্রবাদ বাক্যের কথা আমার মনে পড়ে গেল, একজনের স্বর্গ তো অন্যজনের নরক। স্যালির সাহচর্যে যৌন জারো সুখের যে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হতাম আমি, সেই স্বর্গরাজ্যই পিয়েরের এক সাক্ষাৎ নরকের মতোই। অতৃপ্ত কামনায় ভয়ঙ্কর প্রেমাবেগে তপ্ত এক আশ্চর্য মেয়ে স্যালিকে আমি কখনোই ভুলব না। সে আমাকে সত্যিই ভালোবাসত, কিন্তু পিয়েরকে তার প্রেতপুরীতে খেলার সাথী হিসাবে চিরদিনের জন্য পেতে চেয়েছিল। পিয়ের যে সত্যি সত্যি সহজ সরল এবং অকপট এবং নারী সম্বন্ধে সত্যি কোনো উৎসাহ ছিল না তার, এই কথা মানতে পারেনি স্যালি। সে ভাবল পিয়েরের মনের ভিতর কামনা থাকলেও সে বাইরের অনীহার ভান করছে, সে দিতে চাইছে না কিছুতেই। তাই সে ইহলোক ও ইহজীবন থেকে চিরদিনের মতোই বিদায় নিয়ে যায়। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।